1962 সালের এক কুয়াশাচ্ছন্ন সকাল। আলাস্কার উত্তরের বরফে ঢাকা সমুদ্রে কয়েকজন ইনুইট শিকারী সিলের খোঁজে ছোট্ট নৌকায় এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা ঘন কুয়াশার ভেতর থেকে এক অদ্ভুত জিনিস দেখতে পায়, একটা জরাজীর্ণ কার্গো শিপ। জাহাজটি চিমনি ছিল, ডেক ছিল, কিন্তু কোনো ধোঁয়া ছিল না, আর না ছিল কোনো ইঞ্জিনের শব্দ। তবুও সেটি বরফ কেটে ধীরে ধীরে ভেসে যাচ্ছিল। এটি কোনো সিনেমার গল্প নয়, বরং এটি সেই জাহাজ যেটি 38 বছর ধরে কোনো নাবিক ছাড়াই একাই সমুদ্রে টহল দিয়ে বেড়াচ্ছে। শুধু একবার নয়, এমন বহুবার বছরের পর বছর এক এক সময় এক এক জায়গায় জাহাজটির দেখা মেলে। অনেকে আবার সাহস করে জাহাজটির ভেতরে যাওয়ার চেষ্টাও করেছে, কিন্তু দুর্গম পরিস্থিতি এবং হিমশীতল আবহাওয়ার কারণে তা সফল হয়নি। এটি এমন এক বাস্তব জাহাজের গল্প যাকে পৃথিবী আজও ঘোষ শিপ নামে জানে। যাই হোক, শিকারীরা জাহাজটিকে দেখে চিনে ফেলেন, কারণ এটি এমন এক জাহাজ যাকে পৃথিবী প্রায় 30 বছর আগেই হারিয়ে গেছে বলে ধরেছিল। নাম এস বেইচিমো। কিন্তু এখানেই শুরু হয় আসল প্রশ্ন, কিভাবে একটি পরিত্যক্ত কার্গো জাহাজ 30 বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর সবথেকে বিপজ্জনক সমুদ্রে টিকে থাকতে পারে। ভিডিওর শেষে আমি এমন এক তথ্য বলতে চলেছি যা শুনে আপনিও বিশ্বাস করবেন এস বেইচিমো হয়তো আজও কোথাও ভেসে বেড়াচ্ছে। কি এমন ঘটনা ঘটেছিল এই জাহাজটির সাথে, তার উত্তর জানতে গেলে আমাদেরকে অতীতে যেতে হবে। 1914 সাল, প্রথম বিশ্বযুদ্ধ প্রায় শুরুর দিকে। বিশ্ব তখন দ্রুত শিল্পায়নের পথে এগোচ্ছে। ইউরোপের বিভিন্ন শিপইয়ার্ডে প্রতিদিন নতুন নতুন বাণিজ্যিক জাহাজ তৈরি হচ্ছে। ঠিক এমনই জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর শহর হামবুর্গ। এই সময় হামবুর্গের লিন্ধনমেল মেটালা শিপইয়ার্ডের জন্য নির্মিত হয় একটি স্টিলের বাষ্পচালিত কার্গো শিপ। নাম ছিল অ্যাঞ্জার মানেল ভেন। জাহাজটি লম্বায় প্রায় 70 মিটার অর্থাৎ 235 ফুট লম্বা, আর ওজন প্রায় 1322 গ্রস রেজিস্টার টন। তখনকার দিনে জাহাজটি ট্রিপল এক্সপেনশন স্টিম ইঞ্জিনের সাহায্যে চলত, যার কারণে এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় 18 থেকে 19 কিলোমিটার। আজকের মানদণ্ডে এটি ধীর মনে হলেও 1914 সালে এই জাহাজটি আর্কটিক বাণিজ্যের জন্য যথেষ্ট উন্নতশীল ছিল। একদিকে বিশ্বশিল্পের উন্নয়ন ঘটছে, আর অন্যদিকে শুরু হয়ে যায় 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ। আর এই যুদ্ধকে কেন্দ্র করে শুরু হয় আসল রহস্য। যুদ্ধের শেষে জার্মানির অনেক বাণিজ্যিক জাহাজগুলি বিজয়ী দেশগুলোর হাতে চলে যায়, যার মধ্যেই ছিল এই অ্যাঞ্জার মানেল ভেন কার্গো শিপটিও। পরবর্তীতে ব্রিটেনের এক ঐতিহাসিক প্রতিষ্ঠান হাডসন বে কোম্পানি এই শিপটি কিনে নেন। জাহাজটি কেনার পর শুধু মালিক বদলায়নি, বদলেছিল তার নামও। তাই নতুনভাবে জাহাজটির নাম দেওয়া হয় এস বেইচিমো, যা আমরা আজও জেনে আসছি। সেই মুহূর্তে কেউ জানতো না এই নতুন নাম একদিন বিশ্বের সবচেয়ে বিখ্যাত সামুদ্রিক রহস্য হয়ে দাঁড়াবে। এইচবিসি অর্থাৎ হাডসন বে কোম্পানি জাহাজটি কিনে তাদের বাণিজ্যিক কাজে লাগায়। সেই সময় এস বেইচিমোর কাজ ছিল প্রতি বছর উত্তর কানাডা ও আলাস্কার বিভিন্ন ট্রেডিং পোর্টগুলিতে খাদ্য, চিনি, ময়দা, কাপড়, জ্বালানি ইত্যাদি সরঞ্জাম পৌঁছানো। ফেরার পথে জাহাজটি নিয়ে আসত আর্কটিক অঞ্চলে সংগ্রহ করা মূল্যবান পশম, বিশেষ করে আর্কটিক ফক্স, মিঙ্ক এবং অন্যান্য পশুর চামড়া। তখনকার দিনে ইউরোপে পশমের চাহিদা ছিল অত্যন্ত বেশি, আর একটি সফল যাত্রা মানেই লক্ষ লক্ষ ডলারের মুনাফা। কিন্তু মুনাফা অর্জনের জন্য পথে অনেক বাধাও ছিল। সারা বছরে মাত্র কয়েক মাস, জুন থেকে সেপ্টেম্বরের মাঝামাঝিতে সমুদ্রের বরফ কিছুটা গলত। আর এই পথের সবচেয়ে বড় বাধা ছিল প্যাক আইস। প্যাক আইস হলো বিশাল বরফের ভাসমান টুকরো, ঠিক যার কারণে টাইটানিক ডুবেছিল। এমনিতে এই পথে বড় বরফের বাধা, তার উপরে এস বেইচিমো ঠান্ডা অঞ্চলে চলার উপযোগী হলেও বরফ ভেঙে সামনে এগোতে সক্ষম নয়। জাহাজটির একটি যাত্রায় কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত চলত। জাহাজের ক্রুরা ছোট ছোট কেবিনে থাকতেন। যাত্রা চলাকালীন বাইরের তাপমাত্রা শূন্যের নিচে নামলেও বাষ্পচালিত ইঞ্জিন হওয়ার কারণে ইঞ্জিন রুম প্রচণ্ড গরম থাকত। খাবারের মধ্যে ক্রুরা সংরক্ষিত মাংস, শুকনো রুটি, আলু, কফি ইত্যাদি খেতেন। বেশি মুনাফার কারণে ক্রুরা এই পথ দিয়ে যেতেও ভালোবাসতেন। এভাবেই মাসের পর মাস চলত যাত্রা। বেশ কয়েক বছর ধরে ঠিক এমনভাবেই চলতে থাকে। ঠিক এমন 1931 সালের গ্রীষ্মের সময়, আর্কটিকে বছরের সবচেয়ে ব্যস্ত সময়। বরফ গলতে শুরু করেছে। হাডসন বে কোম্পানি জানত এই অল্প সময়ের মধ্যেই বছরের সমস্ত সরবরাহ পৌঁছাতে হবে। তাই অন্যান্য বছরের মতোই এস বেইচিমোকে যাত্রার জন্য প্রস্তুত করা হয়। কেউ জানতই না হয়তো এটাই হবে তাদের শেষ যাত্রা। যাত্রার লক্ষ্য ছিল প্রতিবারের মতোই বিভিন্ন ট্রেডিং বন্দরে পোশাক, ময়দা, চা, কফি ইত্যাদি সরঞ্জাম দেবে। আবার ফেরার পথে আর্কটিক ফক্সের পশম নিয়ে ফিরবে। ওই দিন জাহাজের হাল ধরেছিলেন ক্যাপ্টেন জন কর্নেল। যাত্রা শুরু হয়।
পরিকল্পনা মাফিক অধিকাংশ যাত্রাই সফলও হয়। বিভিন্ন ট্রেডিং পোস্টে পণ্য পৌঁছে ফেরার পথে হঠাৎ সমুদ্রের আবহাওয়া বদলাতে শুরু করে। কারণ সেপ্টেম্বরের শেষে আর্কটিকে বরফ জমা স্বাভাবিক। সমুদ্রের উপর ভাসমান বরফের বিশাল স্তরগুলো বাতাসের চাপে ধীরে ধীরে বেইচেমোর যাত্রার রুটের দিকে এগোতে থাকে। এই বিপদ সংকেত বুঝতে পেরে ক্যাপ্টেন দ্রুত জাহাজটিকে দক্ষিণমুখী করে দেয়। কিন্তু আর্কটিকের সেই বিশাল প্যাক আইস কোনো মতেই কমেনি। দিনের পর দিন বরফ আরও ঘন হতে থাকে। জাহাজের প্রোপেলারের চারপাশে বরফ জমতে শুরু করে। 1 অক্টোবর 1931 বেইচেমো আলাস্কার পয়েন্ট বড় অঞ্চলের কাছাকাছি এসে ধীরে ধীরে প্যাক আইসে আটকে পড়ে। ইঞ্জিন তখনও চলছিল, কিন্তু এগোনোর কোনো পথই ছিল না। চারিদিকে শুধুই বরফ। আর্কটিকে এমন ঘটনা আগেও ঘটেছে, তাই সবাই ভাবে হয়তো কিছুদিনের মধ্যেই বরফ গলে তাদের পথ ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু হয়েছিল তার উল্টো। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আসল বিপদ তখনও শুরু হয়নি। ধীরে ধীরে শীত বাড়ে, যার ফলে জাহাজের চারপাশে বরফের লেয়ার আরও মোটা হয়। যা থেকে এইচবিসি কোম্পানি বুঝতে পারে বেইচিমো হয়তো আর ফিরতে পারবে না। তাই বিমানের সাহায্যে 22 জন ক্রু মেম্বারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। 22 জনকে উদ্ধার করলেও সবাই চলে যাননি। ক্যাপ্টেন কর্নেল সিদ্ধান্ত নেন তিনি এর শেষ দেখেই ছাড়বেন। তিনি আরও কিছু জনকে নিয়ে কিছুটা দূরে উপকূলে তাঁবু খাটিয়ে জাহাজটিকে পর্যবেক্ষণ করতে থাকেন। এমনভাবে আরও কিছুদিন কাটে। তারপর আসে 1931 সালের 28 নভেম্বর। এই দিন বেইচেমোর ইতিহাস পুরোপুরি বদলে যায়। 28 নভেম্বর আর্কটিকে একটি শক্তিশালী ব্লিজার্ড জাহাজটিকে আঘাত করে। শুরু হয় প্রচণ্ড বাতাস, ঘন তুষারপাত, প্রায় কিছুই দেখা যায় না। কয়েক ঘন্টার মধ্যেই পুরো এলাকা সাদা ঝড়ের আড়ালে হারিয়ে যায়। ঝড় থামার পর ক্যাপ্টেন ও তার সঙ্গীরা জাহাজটির লোকেশনে গিয়ে হতবাক হয়ে যান। যেখানে কিছু ঘন্টা আগেই 70 মিটার লম্বা একটি স্টিলের জাহাজ আটকে ছিল, সেখানে শুধুই বরফ আর বরফ। বেইচিমো আর নেই। তারা ভাবে জাহাজটি হয়তো ডুবে গেছে। কিন্তু কিছুদিন পরের ঘটনা সবাইকে আরও অবাক করে দিয়েছিল। কিছুদিন পরে খবরে শোনা যায় বেইচিমো এখনো ডুবে যায়নি, বরং প্রায় 70 কিলোমিটার দূরে একজন ইনুইট শিকারী সেটাকে ভাসতে দেখেছেন। একটি সম্পূর্ণ পরিত্যক্ত জাহাজ, কোনো ক্রু নেই, ইঞ্জিন বন্ধ, শুধু ভেসেই চলেছে। এই ঘটনার পর হাডসন বে কোম্পানি সিদ্ধান্ত নেয় বেইচিমোকে আর উদ্ধার করবে না। আর সেই দিন থেকে জন্ম নেয় ইতিহাসের অন্যতম বিখ্যাত ভুতুড়ে জাহাজ। আর ঘটতে থাকে একের পর এক রহস্যময় ঘটনা। 1930 থেকে 1940-এর দশকে বেশ কিছুবার জাহাজটিকে আর্কটিকে বিভিন্ন জায়গায় দেখা যায়। হারিয়ে যাওয়ার 8 বছর পর 1939 সালে ক্যাপ্টেন হু পলসন একবার জাহাজে ওঠে। সেটিকে উদ্ধারের চেষ্টা চালায়, কিন্তু তিনি ব্যর্থ হন। সময় এগিয়ে যেতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধও শুরু হয়। বেইচেমোর কথা সবাই ধীরে ধীরে ভুলে যায়। সবাই ধরেছিলেন জাহাজটি হয়তো বরফের চাপে চূর্ণ হয়ে যাবে। এর পরের ঘটনা আপনাকেও অবাক করে দেবে। 1962 সালের মার্চ মাস। প্রায় 30 বছর কেটে গেছে। আর্কটিকের বিউফোর্ট সি উপকূল। সেখান থেকে কিছু ইনুইট শিকারী স্বাভাবিক শিকার অভিযানেই যাচ্ছিলেন। ঠিক তখনই হঠাৎ তারা দূরে থেকে একটি বিশাল কার্গো শিপ দেখতে পান। কাছে গিয়ে দেখেন জাহাজটিতে কেউ নেই, পুরোপুরি পরিত্যক্ত অবস্থা, শুধুমাত্র সমুদ্র স্রোতের সঙ্গে ভেসে যাচ্ছিল। পরবর্তীতে শনাক্ত করে দেখা যায় সেটি আর অন্য কোনো জাহাজ নয়, বরং এসএস বেইচিমো ছিল। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এটাই কি বেইচিমোর শেষ দেখা ছিল? আর যদি না হয়, তাহলে জাহাজটি এখন কোথায়? 1962 সালে ঘটে যাওয়া ঘটনার পর 1969 সালে আবারও বেইচিমোর দেখা মেলে, কিন্তু সেটাই ছিল এসএস বেইচিমোর শেষ দেখা। এরপর তার আর হদিশ মেলেনি। এই ঘটনাকে কেন্দ্র করে 2006 সালে আলাস্কার কর্তৃপক্ষ বেইচিমোর রহস্য সমাধান করার জন্য একটি উদ্যোগ নেন। তাদের উদ্দেশ্য ছিল জাহাজটিকে খুঁজে বের করা, সেটি এখনো ভেসে আছে নাকি ডুবে গেছে তা শনাক্ত করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আধুনিক প্রযুক্তির সাহায্যেও তারা পরিত্যক্ত জাহাজটিকে খুঁজতে অক্ষম হয়। আজ পর্যন্ত জাহাজটি একটি রহস্যই রয়ে গেছে। কেউই জানে না সেটি কোথায়। আপনার কি মনে হয়, জাহাজটি কি এখনো ভেসে আছে নাকি সমুদ্রের তলে তলিয়ে গেছে? আপনার মূল্যবান বক্তব্য কমেন্টে অবশ্যই জানান।